নমস্কার। আবার আমরা চলে এসেছি আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে। আজকে আমাদের বিশেষ অতিথি খোকন ভট্টাচার্য মহাশয়। নমস্কার। খোকন ভট্টাচার্য মহাশয় এমনিতেই খুব বিজি পারসন, খুব ব্যস্ত মানুষ। একদিকে তিনি সমাজসেবী, একদিকে তিনি একজন ব্যবসায়ী এবং স্পোর্টসের জগতে উনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট, নতুন নতুন ইভেন্ট নিয়ে উনি শিলিগুড়িতে আয়োজন করেন। বক্সিং আমরা কিছুদিন আগে দেখলাম। তো খোকন বাবুর কাছে প্রথমে ওনার আমি নিজের পরিচয়টা শুনে নিচ্ছি। একটু খোকন বাবু আমার দর্শকদেরকে বলুন। আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের থ্রুতে সবাইকে নমস্কার জানাই। আমার পরিচয়, আমি খোকন ভট্টাচার্য, একজন সাধারণ শিলিগুড়ি শহরের নাগরিক। শিলিগুড়িতেই আমার জন্ম, আর সমাজসেবা আমার রক্তে আছে। আমার বাবা ছিলেন ফ্রিডম ফাইটার, যার জন্য সেই রক্তটা আমার মধ্যেও দিয়ে বয়ে যাচ্ছে। যার জন্য আমি আমার জন্মলগ্ন থেকেই যেদিন থেকে আমার বুদ্ধি হয়েছে, সেদিন থেকেই আমি মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করি। বিশেষ করে আমি প্রতিবন্ধীদের জন্যই শিলিগুড়ি শহরে আমি কাজ করেছি। আমাদের শিলিগুড়ি শহরে অনেকেই জানেন, সবাই জানেন, পুরনো মানুষরা, যে প্রতিবন্ধীদের নিয়ে কিন্তু শিলিগুড়ি শহরে আমরাই কয়েকজন 4-5 জন মিলে প্রথম কাজ শুরু করি। তার মধ্যে এখন অনেকেই করছেন, এটা একটা ভালো দিক। আমরা দেখেছি যে প্রতিবন্ধী যে বাড়িতে থাকে, যে বাড়ির ছেলে বা মেয়ে প্রতিবন্ধী, সেই বাড়িতে নিজেদের বাড়ির ওই ছেলে মেয়েদেরকে একটা বোঝা মনে করত এবং সমাজের সাথে মিশতে দিত না। আমরা সেটা পেরেছি মানুষকে বোঝাতে এবং গার্জেনদের বোঝাতে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার আমাদের একটা প্রচেষ্টা। আমরা মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছি, তাদের লেখাপড়া শিখিয়েছি। এখন শিলিগুড়ি শহরে বহু সংগঠন হচ্ছে, বিভিন্নভাবে নানান রকম ভালো কাজ করছেন, এটা খুবই ভালো লাগে। হ্যাঁ, তো খোকন বাবুর কাছে শুনলাম উনি একজন সমাজসেবী এবং স্পেশাল চাইল্ডদের জন্য উনি কাজ করেছিলেন, প্রথম শুরু করেছিলেন। এখন অনেকে এগিয়ে এসছেন, উনি খুশি। এবং ওনার স্বর্গীয় পিতা, উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সেই অর্থেই মানুষের জন্য কাজ করা, সেটা তার রক্তের মধ্যেই আছে। তো খোকনবাবু, আপনি তো স্পোর্টসের খেলাধুলার জগতের সাথে জড়িত এবং আপনার নিজেরও ব্যবসা বলতেই খেলাধুলা সংক্রান্ত যে সকল ইনস্ট্রুমেন্ট, সেটা নিয়েই আপনার ব্যবসা। একটু বলুন, এই নতুন নতুন যে আপনি ইভেন্ট নিয়ে আসছেন শিলিগুড়িতে, সে সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে বলুন। দেখুন, শিলিগুড়িতে আমার প্রথম পরিচিতি যে স্পোর্টসের বিজনেসে। তবে স্পোর্টসের বিজনেসে আজকে আমি যে জায়গাটায় পৌঁছতে পেরেছি, এই জায়গাটা আমি অনেক কষ্টে পৌঁছেছি। আর খেলার ব্যবসার পেছনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি নিজে একজন বড় খেলোয়াড় তৈরি হওয়ার জন্য আমি বহুবার চেষ্টা করেছি। আমি একজন ফুটবলার ছিলাম, কিন্তু আর্থিক সংকটের জন্য আমি সেই জায়গাটাকে ফুলফিল করতে পারিনি। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমি দেশের বিভিন্ন প্রান্তে গেছি। বিশেষ করে আমি বিএসএফের হেডকোয়ার্টার জলন্ধরে, পাঞ্জাবে আমি গেছি। সেখানে গিয়ে আমি স্পোর্টস গুডসের ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখতে পেরেছি এবং আমাদের এখানে লোকাল, আমার যিনি মেইন আমাকে আজকে এই পথে নিয়ে এসছেন, তিনি আজকে স্বর্গীয় কিরণ আনন্দ, যাদের আনন্দ স্পোর্টস নামে পরিচিত, তাদের সহযোগিতাতেই আজকে আমি এই স্পোর্টস গুডসের ব্যবসাতে এসছি। আচ্ছা। এবং স্পোর্টস গুডসের ব্যবসা আসার সাথে সাথে, যেহেতু আমি নিজে একটা সময় ভালো খেলা, আর্থিক অভাবের জন্য আমি ভালো খেলতে পারিনি, ভালো জায়গায় পৌঁছতে পারিনি, আমার একটাই লক্ষ্য হচ্ছে যে যারা খেলার জগতে আছেন, যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে হেল্প করে তাদেরকে সমাজে খেলার জায়গায় এনে পৌঁছে দেওয়া, এটাই আমার মূল লক্ষ্য। বাহ, খোকনবাবুর এই কথাটা তো ভীষণ ভালো লাগলো। যাদের আর্থিক সঙ্গতি নেই, তাদেরকে উনি এই খেলার জগতে নিয়ে আসেন এবং তাদেরকে একটা জায়গা পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপরে আমরা আসবো খোকনবাবুর কাছে। তিনি একটি ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি ও সম্পাদক এবং দীর্ঘদিন সেই ব্যবসায়ী সংগঠনে উনি যুক্ত ছিলেন। শেঠ সিলার মার্কেট ব্যবসায়ী সমিতি, সেখানেও বিভিন্ন সমস্যা আছে। সেটা নিয়েও আমি খোকন ভট্টাচার্যের কাছে, অর্থাৎ খোকন বাবুর কাছে আমি আসবো। ততক্ষণের জন্য আমাদের একটা ছোট্ট বিরতি, আবার আমরা ফিরে আসছি বিরতির পর।
আপনার প্রোডাক্ট নকল হচ্ছে? ব্যবসা বাঁচাবেন কি করে? আপনার ব্যবসা আপনারই সন্তান, তাকে কিভাবে রক্ষা করবেন? আমরাই আপনাকে সুরক্ষা দেব। ভারতীয় ট্রেড প্রোটেক্ট ব্যুরো, দে লজ, পাকুড়তলা মোড়, শিলিগুড়ি। আবার আমরা ফিরে এলাম বিরতির পর আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে। স্পোর্টস নিয়ে তো প্রচুর, অর্থাৎ এই খেলাধুলার জগতে খোকনবাবুর অবদান অনেকখানি। আমি আরেকটু জানি, উনি কিছুদিন আগে বক্সিং প্রতিযোগিতার আয়োজন এখানে করেছিলেন। সেই ব্যাপারে একটু আমি খোকনবাবুর কাছে শুনেছি, একটু বলুন আপনি। দেখুন, বক্সিং হচ্ছে ব্যক্তিগত ইভেন্ট। বক্সিং এমন একটা গেম, বহু রকম খেলাধুলা আছে, কিন্তু বক্সিংয়ে একটা ভালো ফিউচার আছে। আচ্ছা ফিউচার ইন দি সেন্স, ধরুন আমরা এখানে যেটা আপনি বলছেন খেলা, সেটা ছিল আমাদের স্টেট মিট ছিল। আচ্ছা স্টেট মিটে যারা গোল্ড পেয়েছেন তারা কিন্তু অটোমেটিকলি সেন্ট্রালে চলে যায়। আচ্ছা তো স্টেট লেভেল থেকে যদি ন্যাশনাল লেভেলে কোনো খেলোয়াড় খেলে এবং সেখানে যদি গোল্ড পায়, তবে তার চাকরি একটা অবধারিত। আচ্ছা আমাদের রাজ্যেও বিভিন্ন সংগঠন, যেমন ইন্ডিয়ান অয়েল হলো, এফসিআই হলো, এই সমস্ত সংগঠন, রেল হলো, এরা কিন্তু এই ধরনের খেলোয়াড়দের চাকরি দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা তো আমার একটাই উদ্দেশ্য যে এখনকার দিনে দেখুন, আমরা মুখে বলি স্পোর্টস পার্ট অফ দ্য এডুকেশন, কিন্তু বিভিন্ন সময় আপনি দেখবেন স্পোর্টস পার্ট অফ দ্য এডুকেশন বললেও স্পোর্টস এমন একটা ইভেন্ট যে সমাজে তাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা কিন্তু এই স্পোর্টসের দ্বারাই হয়। আচ্ছা খেলার জগতে যারা আসে, আজকে দেখুন আমাদের ছেলেমেয়েরা সাধারণত মোবাইলে অভ্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, আগে যেরকম ভাবে মাঠে সবাই আসতেন, এখন আসেন না। বিভিন্ন রকম তার কারণ আছে। হ্যাঁ, আমরা তাকে ভালোভাবে রিপ্লেস করতে পারি না, তাদের জন্য আমরা কিছু করতে পারি না, এগুলো অনেকগুলো কারণ আছে। তার মধ্যে থেকে চেষ্টা করা যে এমন একটা ইভেন্ট করা, যে ইভেন্টে খেলোয়াড়দের তৈরি করা যায়, খেলোয়াড়রা একটা জায়গায় পৌঁছতে পারে। সেই জন্যই আমার এই বক্সিংটা জড়িয়ে থাকা। এবং আমি বর্তমানে দার্জিলিং ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আচ্ছা আর আমি স্টেট বক্সিং এই জোনের আমি হচ্ছি কোঅর্ডিনেটর। তো এইভাবেই খেলার জগতে আসার এটাই একটা কারণ। আর আমার জন্মলগ্ন থেকে, আমার বোধহয় 1980 সালে আমার বিজনেস শুরু হয়। সেই 80 সাল থেকে এই পর্যন্ত আমার হয়তো অনেক সময় আমি ভুলে যাই আমি কাকে কিভাবে হেল্প করেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে রাস্তায় হয়তো দেখা গেল রাস্তায় আমাকে প্রণাম করছেন। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি তো চিনতে পারলাম না। বলে, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনি আমাকে যা উপকার করেছেন জীবনে আমি কোনোদিন ভুলবো না। তো এইভাবে মানুষকে একটু সাহায্য করা, একটু সহযোগিতা করা, এটা প্রত্যেকটা মানুষেরই উচিত। যে আমি যে অ্যাঙ্গেলেই থাকি বা যে ফিল্ডেই থাকি, আমার যদি ক্ষমতা থাকে আমি আরেকজনকে একটু তুলে ধরবো, মানুষের পাশে দাঁড়ানো। আচ্ছা খোকনবাবু, এই যে আপনি একটা কথা বললেন যে আজকের তরুণ সমাজ আস্তে আস্তে মোবাইলে এডিক্টেড হয়ে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনতে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কিভাবে আসতে পারে? আপনার মোটিভেশন কি হবে একটু বলুন আপনি। আমি যদি অরিজিনালি বলি তবে হয়তো মায়েরা আমার উপরে খুব রেগে যাবেন, কারণ আমি মনে করি এই যে মোবাইল এডিক্টেড হয় সেটা কিন্তু একদম ছোট থেকে মায়েরা অভ্যাস করে। আচ্ছা, আপনি দেখবেন কোনো বাড়িতে যদি কোনো বাচ্চা খেতে চাইছে না, মোবাইলটা খুলে একটা কার্টুন চালিয়ে দিয়ে ওর মধ্যে কিন্তু আমরাই ঢুকিয়ে দিচ্ছি। তার ফলে এটা অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। মানে মায়েরা শুনছেন তো যে আপনাদের জন্য নাকি বাচ্চারা মোবাইল। একদম কারেক্ট। আমরা দেখি যে বাচ্চাদের, সেটা আমাদের পরিবারেও এরকম আছে। আমরা যে আমাদের পরিবারে নেই তা না, এটা অরিজিনালি আমি বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা লক্ষ্য করবেন বাচ্চারা একটু কানলো বা খেতে চাইলো না বা কিছু করলো না, বা বিছানায় তাকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়ে অন্য কাজ করছে। তো এই জিনিসগুলো হওয়া বাঞ্ছনীয় নয়। এইগুলো একদম বাচ্চার থেকে, মোবাইল থেকে দূরে রাখা, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর, আপনি ওদেরকে কিভাবে মোটিভেশন করবেন যে এই জায়গাতে তোমরা ফিরে এসো, আজকে তোমরা মাঠে যাও, খেলাধুলা করো, তোমরা নিজের জন্য কেরিয়ার তৈরি করো, আপনি কি বলবেন? দেখুন, অনেকে কি মনে করে, আমার লাইফ দিয়ে আমি একটু ছোট্ট বলছি, কারণ আমি ফুটবল যখন খেলতাম
আমি আমার বন্ধুদের বলতাম ওই মোড়ে এসে 3বার ড্রপ দিলে বুঝবো আমাকে ডাকছিস। আচ্ছা এবং প্রাচীর টপকে আমি পালিয়ে যেতাম। আচ্ছা। গিয়ে খেলে টেলে আসার পরে আমরা খুব মার খেতাম বাড়ি। আচ্ছা। আমরা সাধারণত আমার মায়ের হাতেই মারটা আমি বেশি খেয়েছি। তো এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা কিন্তু গার্জেন থেকে আসা উচিত। আচ্ছা। প্রথমে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে যখন ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে তখন তো আর কোনো কথাই শুনছে না, না? অতএব বাবা মা হেরে গিয়ে যা ভাই যা করছিস তাই কর, কিন্তু আমাকে তো স্টার্টিং থেকে তাকে দেখতে হবে, স্টার্টিং থেকে তাকে ওইভাবে মোটিভেট করতে হবে যাতে খেলা। আরেকটা জিনিস হচ্ছে খেলা এমন একটা জিনিস আপনি দেখবেন যে খেলোয়াড় হলে পরে তার পরিচিতি কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আচ্ছা। এবং প্রচুর কালচারের মানুষের সাথে, আপনাদের পাশেই রয়েছে অগ্রগামী ক্রিকেট কোচিং ক্যাম্প, সেখানে যারা খেলে, যে বাচ্চারা খেলে, অনেকে ভাবে যে খেলাধুলা করলে হয়তো লেখাপড়া ডাল হবে, লেখাপড়া করবে না, একদম ভুল ধারণা। আচ্ছা। আপনি খেলাধুলা করতে দিন, বাচ্চাদের দেখবেন লেখাপড়াতেও ফার্স্ট হবে, লেখাপড়াতেও ভালো হবে। আমি খোকন বাবুর কাছে শুনলাম, সত্যি উনি কথাটা ভীষণ ভালো কথা বলেছেন। আর একটা ছোট্ট কথা বলে আমি এই এপিসোড শেষ করব। অর্থাৎ কথাটা হচ্ছে, স্বামী বিবেকানন্দও বলতেন, কিন্তু স্বামীজিও বলতেন যে গীতা পড়ার থেকে তোমরা ফুটবল খেলো, কারণ ফুটবল খেললে তার মানসিক চেতনা বৃদ্ধি পাবে, তার স্বাস্থ্য ভালো হবে, তাহলে সে গীতাটা আরো সুন্দরভাবে আত্মস্থ করতে পারবে। এই বলে আমরা আমাদের এই প্রথম এপিসোড শেষ করছি। ততক্ষণের জন্য আপনাদের কাছে নমস্কার। আবার আমরা ফিরে আসছি দ্বিতীয় এপিসোডে খোকন বাবুকে নিয়েই।